মাদকের নেশা জীবন ধ্বংস করে দেয়, কেড়ে নেয় জীবন থেকে জীবন, জীবনের সব স্বপ্নকে পরিণত করে দুঃস্বপ্নে। এমন হাজারো পরিণতি আমাদের চোখের সামনে। তারপরও কি নেশার মরণ ছোবল থেকে আমাদের রক্ষা মিলছে? মোটেই না। বরং নানা সতর্কতার মাঝেও থমকে যাচ্ছে আমাদের চারপাশেরই অসংখ্য প্রাণের দুরন্ত ছুটে চলা। ২১ চোখের এবারের পর্বে আমি ইলিয়াস হুসাইন আপনাদেরকে দেখাবো প্রশাসন আর গুটিকয় অসাধু রাজনৈতিক নেতার যোগসাজশে মাদক ব্যবসায়ীরা যুব সমাজকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে। চাঙ্খারপুল, কমলাপুর, টঙ্গী রেলওয়ে স্টেশন, গ্যান্ডারিয়া, মোহাম্মদপুর, জেনেভা ক্যাম্প, মগবাজার, দয়াগঞ্জ অথবা কাউরান বাজার রেলওয়ে বস্তি। এছাড়াও রাজধানীর অসংখ্য অলিগলিতে মাদক সেবনের এমন চিত্র আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া মোটামুটি সবার চোখেই পড়বে। আইন শৃঙ্খলা বাহিনীর চোখে কেন পড়ছে না তার ব্যাখ্যা একটু পরে করব। দর্শক, তার আগে কিছুক্ষণের জন্য মাদকাসক্তদের স্বর্গ রাজ্য থেকে আপনাদেরকে নিয়ে ঘুরে আসি। দয়াগঞ্জে রেলওয়ে ব্রিজের পাশের মাদকের নিত্যদিনের এই আসর। একদিকে গাঁজার আড্ডা, আরেকদিকে ল্যাথেড্রিন ইঞ্জেকশন নিচ্ছে মাদকাসক্তরা। আবার যাদের টাকার জোগান হয়নি তারাও পাশে বসে আছেন যদি কিছু একটা হয় সেই আশায়। দেখলে মনে হবে অনেকটাই মাদকের হাট। দিনের আলোতে হাজারো মানুষ ঠিক তার পাশেই বসে, পুলিশ সদস্যরাও। তারপরও চলছে নির্বিঘ্নে নেশার জমজমাট আড্ডা। এটা মাঝে মধ্যে খায়, এটা মানুষ বানাইছে, এটা সমাজের মানুষ বানাইছে। আজকে দিই আমি থাকি ছাদাবাদ, এখানে মনে করেন বাজারে। এখানকার অধিকাংশ মাদকাসক্তদের প্রধান নেশা ল্যাথেড্রিন ইঞ্জেকশন। কেউ রিকশা চালক, কেউ ছিনতাইকারী, কেউ বা টোকাই অথবা ভিখারি। সবাই ওই এলাকার আশেপাশেই থাকেন। নেশার টাকার জোগান হলেই চলে আসেন ব্রিজের পাশের এই জায়গায়। আর নেশার প্রাপ্তিস্থান পাশের ওষুধের ফার্মেসি। টাকা হলে ব্যবস্থাপত্র ছাড়াই ইঞ্জেকশন বিক্রি করা হয় এখানে। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর আমরা ফার্মেসিতে গিয়ে এক মাদকাসক্তকে হাতে নাতে ধরি, কিন্তু সে বিষয়টি লুকানোর চেষ্টা করে। এরই মধ্যে ফার্মেসির মালিক বের হয়ে নিজেকে নির্দোষ প্রমাণের নানান কৌশল অবলম্বন করতে থাকেন। শেষ পর্যন্ত নিজের দোষ স্বীকার করে এ ধরনের অপরাধ না করার প্রতিজ্ঞা করেন ফার্মেসি মালিক। এরপরে পাবো না, কি করবেন না? অপরাধ ক্ষমা করার আমরা কেউ নই। আর এ ধরনের ফার্মেসি মালিকেরা অপরাধী কিনা সেটি বিচারের দায়িত্ব কিন্তু দর্শক আমাদের নয়। কিন্তু এসব দেখার দায়িত্ব যাদের, সরকার নিশ্চয়ই তাদের ঘরে বসে থাকার জন্য বেতন দেয় না। কিন্তু তারপরও কিছু মানুষের দায়িত্ব জ্ঞানহীনতার কারণেই নষ্ট হয়ে যাচ্ছে অনেকের জীবন। কমলাপুর বস্তির রাব্বি দিনভর বোতল কুড়িয়ে স্টেশনের পাশের এই ভাঙড়ির দোকানগুলোতে বিক্রি করে। বিক্রির পর অধিকাংশ টাকাই তার খরচ হয় নেশার জোগানে। প্রতিদিন কয় টাকার ভাঙড়ি বিক্রি হয়? কত টাকা? 100-200। আর ওই টাকা দিয়ে কি করো? খাই, ডাই, ডিব্বা নিই। ডিব্বা কত নেয়? 70 টাকা। ডিব্বা খেলে কেমন লাগে? যদি খাই, খাইয়া আমরা এই বাংলাটা খাই। কেমন লাগে ডিব্বা খাও কেন? নেশা লাগে। আর এই যে হাত টাত কাটছো কেন এভাবে? কি কারণে? আমার এই দুঃখ করে আমার মা আমার ছেড়ে গেছে। কি দিয়ে কাটছো এগুলো? রাব্বির ভাষায় ড্যান্ডি নামের এই জুতার গাম কিনতে পাওয়া যায় পাশের হার্ডওয়্যারের দোকানেই। আমরা প্রমাণের জন্য রাব্বিকে টাকা দিয়ে জুতার গাম কিনতে পাঠাই সেই দোকানটিতে। দোকান মালিক রাব্বিকে ক্ষতি করে এই নেশার দ্রব্যটি দিতে টাকা ছাড়া আর কিছুই দেখেনি। নেশা করে আমি জিজ্ঞাসা করি না, হয়তো মুসি ভাড়া ওনাকে জুতা নিয়ে লাগে হয়তো নিতে পারে। আমরা এখান থেকে কিনি। জি, জিজ্ঞেস করে আমরা নেশা করি। শুধুমাত্র ড্যান্ডি বা একজন রাব্বি নয়, বিভিন্ন ধরনের মাদক হাজারো রাব্বিকে ধ্বংস করে দিচ্ছে প্রতিনিয়তই। এসব স্থানে যারা মাদক সেবন করেন তাদের একদিকে যেমন হিতাহিত জ্ঞান থাকে না, অন্যদিকে সামাজিকভাবেও মান মর্যাদার ভাবনা নেই এদের
কিন্তু সমাজে যারা সম্মান নিয়ে বাঁচতে চায় তারাও কিন্তু খুব বেশি দিন নেশার প্রভাব মুক্ত হয়ে বাঁচতে পারবে না, কারণ ঘরের কোণেই মাদকদ্রব্যের সেবন আর রমরমা এমন ব্যবসা ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে যে কারো জীবন। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, এখানে ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন সহ সব ধরনের নেশার দ্রব্যই পাওয়া যায়। মাদকের এই স্পটটি নিয়ন্ত্রণ করে রাজু, রতন আর আলী সহ বেশ কয়েকজন। এলাকায় ঢুকলে মাদকের ক্রেতা বিক্রেতাদের জমজমাট লেনদেনের দৃশ্য দেখা যাবে। ক্যাম্পের সামনে ইয়াবা কেনার জন্য একজন অপেক্ষা করছেন, টেলিফোনে কথা বলছেন রাজুর সঙ্গে। কিছুক্ষণের মধ্যেই মাল নিয়ে হাজির রাজু। পাশের গলিতেই আরেকটি স্পট, সেটার নিয়ন্ত্রণ রতনের হাতে। সেখানেও লেনদেনের চিত্র ক্যামেরায় ধরতে খুব বেশি সময় লাগেনি। মিরপুরের কল্লপী সাংবাদিক কলোনির বস্তি সহ বেশ কয়েকটি স্পট রয়েছে। আইন শৃঙ্খলার বাহিনীও নাকি বিষয়টি সম্পর্কে জানে। তারপরে চলছে মাদকের রমরমা ব্যবসা। অবশ্য আমরা ভেতরে যাবার আগেই পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশন মাদকাসক্ত আর মাদক ব্যবসায়ীদের নিরাপদ আশ্রম। এখানে মূলত হেরোইন আর গাঁজা আসক্তদেরই চোখে পড়বে বেশি। স্টেশনের পাশের এই বাড়িটিতেই সব ধরনের মাদকদ্রব্য পাওয়া যায়। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নাকি সব জেনেই মুখ বুজে আছেন। কিছুক্ষণ সেখানে অপেক্ষা করার পরই বোঝা গেল সেটির কারণ কি। পুলিশের পরিচয় দেয়া একজন ব্যক্তি বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, উদ্দেশ্য চাঁদা নেয়া। কিছুক্ষণ পর দেখা গেল বাড়ির ভেতর থেকে এক ব্যবসায়ী এসে তাকে টাকা বুঝিয়ে দিলেন, আর তাতেই চুকে গেল সবকিছু। দর্শক, এই স্পটগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া নিশ্চয়ই আমাদের উদ্দেশ্য নয়। আমরা শুধু বোঝাতে চেয়েছি কতটা সহজলভ্য মাদকের প্রাপ্তি। আপনার, আমার ভাই, সন্তান বা আপন মানুষটি যেন দূরে থাকে, সেই জন্য সকলের চোখ কান খোলা রাখা। দেশে যেসব মাদক প্রচলিত তার অধিকাংশই বিদেশ থেকে আসে, যে কারণে এসব মাদক প্রবেশের রুট বিস্তৃত সীমান্ত এলাকা জুড়ে। তারপর এগুলো চলে আসে রাজধানীর আশপাশে নারায়ণগঞ্জ, সাভার কিংবা গাজীপুরে। সেখান থেকে সময় সুযোগ বুঝে রাজধানীর স্পটগুলোতে চলে আসে বিভিন্ন ধরনের মাদক। সাভার আর গাজীপুরের টঙ্গী দুটো স্থানই মাদক ব্যবসায়ীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট, আর এখানকার ব্যবসায়ীরাও অত্যন্ত ক্ষমতাবান, বলতে পারেন পুলিশের চাইতেও। কারণ মাদক দ্রব্য সহ গ্রেফতারের পরও তাদের 2-1 দিনের বেশি আটক থাকতে হয় না। টঙ্গীর ভয়ঙ্কর মাদক সম্রাজ্ঞী রাজিয়া থানায় মামলা রয়েছে 32টি। বেশ কয়েকবার জেলেও যেতে হয়েছে অবৈধ এই ব্যবসার জন্য। সপ্তাহখানেক আগে বের হয়ে সেই আগের পেশাই শুরু করেছেন। সাভারের রনু রানা প্লাজার পাশের একটি স্পটের নিয়ন্ত্রণ তার হাতে। সেটা তো ভিতরে এখন কোন সময়টাতে খায়? এখানে অধিকাংশ উচ্চবিত্ত পরিবারের মেয়েরা নেশায় মগ্ন হতে আসেন। যারা নতুন তাদেরকে ইয়াবা সেবন শেখানোর কাজটিও করানো হয় এই স্পটে। ইউনিভার্সিটিতে পড়ে কিংবা উঁচু লেভেলের যে মেয়েগুলো আছে এখানে আসে বসে। এটা খুব সিক্রেট একটা জায়গা, তারা অন্য কোথা থেকে নিয়ে আসে না, এখানেই আশেপাশে পাওয়া যায়। তাদের নাম বলা যাবে না। অনেকের আছে যাদের আর কি এটা নেশাভাবে নিছে, যেটা খেতেই হবে তাদের ওই হিসাবে। আর অনেকে আছে যে মানে জিনিসটা এরকম যে এটা ছাড়াও যাবে আবার খাওয়া যাবে। তবে মনে রাখতে হবে এরা কিন্তু এসব ব্যবসার একমাত্র নিয়ন্ত্রণকারী নয়। এদের পেছনে রয়েছে প্রভাবশালী অনেকের পৃষ্ঠপোষকতা আর প্রশাসনের সহযোগিতা। সব ধরনের মাদক কি মানে আপনারা একজনই ডিস্ট্রিবিউট করেন? এটা হ্যাঁ, একজনের হাতে আসে এটা মেনলি। এই একজনের হাতের থেকে বিভিন্ন লোকের হাতে চলে যায়। আচ্ছা, তো এই যে ব্যবসা করেন এতে মানে প্রশাসন কি আপনাদের কিছু? প্রশাসন তো আমরা অনেকেই টাকা দিয়ে পালি এবং অনেকে মান্থলি নিয়ে থাকে। আচ্ছা, আর ইন্টেন্ট যদি ছেলে পেলে ধরে নিল তাহলে মনে করেন টাকা দিলেই আমার ছেলে আমার কাছে চলে আসবে। আচ্ছা, মাল বেশি থাকলে টাকা দিলে মাল সহকারে চলে আসবে অথবা মাল ছাড়াই আসবে। কিন্তু স্থানীয়ভাবে যারা সামাজিকভাবে প্রভাবশালী তারা আপনাদের কিছু বলে না? দেখা যায় যে অনেকে প্রভাবশালী স্থানীয় লোক ব্যবসা করে। আচ্ছা, তারা কি সরাসরি ব্যবসা করে নাকি? হ্যাঁ, সরাসরি না, লোকচুরি ভাবেই করে। হ্যাঁ, রাজনৈতিক ভাব তো আছে। যেমন দেখা গেছে যে আওয়ামী লীগের কোন নেতা আছে, দেখা গেছে বিএনপির কোন নেতা আছে, মানে বিভিন্ন সাইড মিলে আছে আর কি। তার মানে প্রশাসন আর কিছু অসৎ রাজনৈতিক নেতাদের যোগসাজশে চলছে মাদকের এই রমরমা ব্যবসা।
চমকে ওঠার মতো আরো তথ্য হলো, ভ্রাম্যমাণ আদালত অথবা অন্য কোনো কারণে যখন এসব ব্যবসায়ীদের জেলে থাকতে হয়, সেখানে থেকেও ব্যবসা নিয়ন্ত্রণ করতে সুযোগ করে দেয়া হয় এসব ব্যবসায়ীদেরকে। জেলখানায় বসে মাদক ব্যবসার কাহিনী আমরা জানবো, তবে তার আগে বিরতিতে যাচ্ছি। দর্শক, আশা করছি ফিরে এসে সঙ্গে পাবো। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। দর্শক, বলেছিলাম জেলে বসে মাদক ব্যবসায়ীরা চালিয়ে যাচ্ছেন ব্যবসা, আর তাদেরকে সহযোগিতা করছে প্রশাসনের লোকজন। প্রমাণ মেলাতে আপনাদেরকে এবার নিয়ে যাব মহানগর দায়রা জজ আদালতে। আদালত ভবনের 3 তলা। ভবনের বারান্দার সোফায় একজন পুলিশের সাব ইন্সপেক্টর বসে আছেন, তার পাশেই কেউ একজন। বসার ধরন দেখে মনে হচ্ছে নিজের ড্রয়িং রুমে বিশাল আয়েশি মুহূর্ত কাটাচ্ছেন ওই ব্যক্তি, আর পাশের পুলিশের সাব ইন্সপেক্টরকে মনে হতে পারে তার সাহেবের দেখভাল করছেন। মাঝে মধ্যে আবার পুলিশের অন্য সদস্যরা চা সিগারেটও এনে দিচ্ছেন তাকে, বিনিময়ে পুলিশকেও দেয়া হচ্ছে সালামি। প্রশ্ন হলো, কে এই ভদ্রলোক? এলাকা অথবা পুলিশের কাছে পাগলা বাবু নামে পরিচিত। খেয়াল করে দেখা গেল পাগলার হাতে কিন্তু হাত করা, তার মানে আসামি। জানা যায় সে পুরান ঢাকার ভয়ঙ্কর মাদক ব্যবসায়ী। বাইরের আলো বাতাসের চাইতে জীবনের বেশি সময়টাই কাটিয়েছেন জেলের ভেতরে, কিন্তু তারপরও ব্যবসার খুব একটা অসুবিধা হচ্ছে না। আদালত চত্বরের এরকম বেশ কয়েকজনকে পরিচয় করাবো যারা জেলে বসেই মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। মিরপুরের সোহাগ ফোনে কথা বলছেন, অথচ আসামিদের কারো কাছেই ফোন থাকার কথা নয়, কিন্তু কথা বলার সুযোগ করিয়ে দিয়েছেন পাশে দাঁড়ানো পুলিশ সদস্যই। গাজীপুরের একাধিক মাদক মামলার আসামি আনোয়ার বেশ কয়েকবার জেল খেটেছেন, কিন্তু তাতে কি? জেলে থেকেই বিভিন্ন স্পটের ভাগ বাটোয়ারা পাচ্ছেন সমান সমান। মাঝে মধ্যে অন্য মামলায় আদালতে হাজিরার দিন চলে এসব অপকর্ম। পুলিশকে ম্যানেজ করাটাও খুব বেশি কঠিন নয়, কারণ টাকা হলে পুলিশের কিছু সদস্য সব দেখেও না দেখার ভান করেন। ভাই 2 মিনিট নামছে, কেবল 2 মিনিট নামছে। প্লিজ ভাই, আমি বললাম 2 মিনিট নামছে। আসলে একটা মামলার কাজ সইতে থাকা মানে তো সে পুলিশের কাজ সইতে থাকবে, যখন জেলখানা থেকে এখানে আসে সেটা থাকবে। সেটা যদি না হয়, সর্বক্ষেত্রেই এটা আমাদের আইনের লঙ্ঘন বলবো, এবং আইনের প্রতি অবজ্ঞা এবং আইন শৃঙ্খলার ক্ষতিগ্রস্ত হবে আমাদের, যদি আইনটা পালন না করা হয়। আইন শৃঙ্খলা বাহিনী যতটুকু প্রতিরোধ সৃষ্টি করার উচিত ছিল সেটা করতে তারা ব্যর্থ হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে তাদের এ ধরনের ব্যাপক জ্ঞান বা ধারণা নাই। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তথ্য যেটা থাকা উচিত ছিল সেটা তাদের কাছে নাই, এবং যে গুরুত্বের সাথে এটাকে অনুধাবন করে এর বিরুদ্ধে প্রতিরোধ করা উচিত ছিল সেই ব্যাপারে তাদের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা সেটা সেভাবে করতে পারে নাই। দর্শক, কি মনে হচ্ছে মাদকের আগ্রাসন থেকে রেহাই পাওয়া যাবে? আসলে তা নির্ভর করছে শুধুই আপনার সচেতনতার উপর, কারণ রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতার পরও আপনার সন্তানকে মানুষ করার দায়িত্ব কিন্তু আপনারই। আর আপনিও যদি ব্যর্থ হন, তাহলে আপনার সন্তানেরও হয়তো স্থান হতে পারে কোনো সংশোধনাগারে। ব্রাদার রোনাল্ড জাহজালের মাদকাসক্তদের এই সংশোধনাগারে যারা আছেন, তাদের সকলেরই একটা সময় ছিল যখন স্বপ্ন দেখত মানুষ হবার, মানুষকে সেবা করবার, কিন্তু আজ তা শুধুই অতীত। বাইরে থাকতে সিগারেট খেতাম, মানুষের সিগারেট খেতাম, যদি পারতাম না লাথি দিত। প্রথমে আমি ডেন্ডি খাই, ডেন্ডি খাওয়ার পরে জাক্কি খাই, পরে আস্তে আস্তে আমি জায়গা এই জোতার ঘামের পর যাই। প্রথম শীতে চাইতাম, শীতে চাইতে যাচ্ছে। তারপর একদিন আমার কয়েকটা বড় বেড়া ছিল, ওদের চুরি যারা মোবাইল আয়না দিতাম, ওরা জান্দা উন্দা চাইতো, জান্দা চাইতে যাচ্ছে। আবার ওরলে চলি না, আবার চুরি যারা বিক্রি করে ডেন্ডি বাবাও আমরা চাইতাম। জি, ইয়াবা বাবা আমরা খাইতাম। আমি গাঁজা খাইছি, ডেন্ডি খাইছি, পরে সিগারেট খাইছি, বাবা খাইছি। পরে খাওয়ার পরে তখন আমার একটা অসুখ ধরছে, যে এমন পেট ব্যথা ধরছে যে কেউ কোনোদিনও কেউ পারে নেই এই পেট ব্যথা কেউ ভালো করতে পারে আমাদের লয়। পরে আমরা আপনি খাই, থাকতে থাকতে আমি যে আরো অনেক কিছু শিখি, যে টিচি প্রোগ্রাম, পরে শ্রেণী মিটিং, পরে গ্রুপ মিটিং এরকম করি, করে করতে আমাদের ভালো আছি। আসলে ভিন্ন ভিন্ন কারণ, কিন্তু মাঝে মাঝে মন খারাপ, হতাশা লাগে, ইতরে